38তম বিসিএস এর বাংলা অংশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা। পুষ্পস্বরূপ কোন সমাজের উদাহরণ? তৎপুরুষ, কর্মধারায়, অভিভাব, বহুব্রী। এর সঠিক উত্তর হল পুষ্পস্বরূপ তৎপুরুষ সমাজের উদাহরণ। পুষ্পস্বরূপ পুষ্প ষষ্ঠী তৎপুরুষ, পূর্বপদের ষষ্ঠী বিভক্তির র এর লোপে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা চায়ের বাগান সমান সমান চা বাগান, রাজপুত্র ইকুয়াল রাজপুত্র, রাজপুত্র ইকুয়াল রাজপুত্র রাজার পুত্র, খেয়াঘাট ইকুয়াল খেয়ার ঘাট ইকুয়াল খেয়াঘাট। অনুরূপ ভাবে ছাত্র সমাজ, দেশ সমাজ, দিল্লীশ্বর, বিড়াল সেনা সবগুলো হলো কি তড়িৎ তৎপুরুষ সমাজের উদাহরণ। সদ্যজাত শব্দের সন্নিবিচ্ছেদ কোনটি? সদ্যোগজাত, সদযোগজাত, সদ্য বিসর্গ যোগজাত, সদ্যযোগজাত। এখানে সঠিক উত্তর হবে গ নম্বর, সদ্য বিসর্গ যোগজাত। তো এখানে আমি একটা টেকনিক খুঁজে পেয়েছি, যে টেকনিকটা হলো যে এখানে এই যে বিসর্গ লেখা আছে শুধুমাত্র এই ওকার থাকার কারণে বিসর্গ হয়। সেক্ষেত্রে দেখেন আপনারা এই যে তিরোধনের ক্ষেত্রে দেখেন এখানে কি লেখা আছে ওকার থাকলেই বিসর্গ আসে যায়। মনোরম ওকার থাকার কারণে বিসর্গ আসে। অর্থাৎ যদি বলতে যাই যে আমরা এখানে যদি এ ধরনের ওকার থাকে তাহলে আমাদের এখানে বিসর্গ হয় প্রতিটা শব্দের ক্ষেত্রে। যদি তপবনের কথা বলি তাহলে এখানে লেখা আছে তপবন, এই যে তপবন থেকে আসছে তাহলে তপ এই ওকারের কারণে আমরা কি বিসর্গ পেয়েছি প্লাস বন। নেক্সট আমরা চলে যাচ্ছি যে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত কি? পদাবলী, ধামালি, প্রেমগীত, নাট্যগীতি। এর সঠিক উত্তরটা হলো নাট্যগীতি। এর সঠিক উত্তরটা হচ্ছে নাট্যগীতি। এখন গঠন নৈপুণ্যের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন অধিকাংশ পদে রাধাকৃষ্ণের রাধা বাড়িয়ে সংলাপ, কোনো কোনো পদে দুজনের উক্তি বা রাধা বা কৃষ্ণের একান্ত মনোভাব প্রকাশ করে। যেহেতু কথোপকথন মনোভাবের ঘাত প্রতিঘাত প্রকাশ পেয়েছে তাই এগুলোকে গানে রচিত নাটকীয় সংলাপ বলা যায়। রসগত দিক থেকে সমগ্র কাব্য জুড়ে ধামালি প্রধান হয়ে উঠেছে। ধামালি কথাটির অর্থ রঙ্গরস, পরিহার বাক্য, কৌতুক, রঙ্গ তামাশাকালে কপাট দ্বন্দ্ব প্রকাশ করে সেসব উক্তি করা হয়। প্রাচীন বাংলা সাহিত্যে তাকে একে ধামালি বলে, যেটা এই যে প্রকাশ করে সেটাকে ধামালি বলে। কিন্তু বরু চণ্ডীদাস তার বিবরণে লিখেছেন রঙে ধামালি বলে দেব বনমালী। শ্রীকৃষ্ণ কীর্তন আঙ্গিক বা গঠনগত দিক থেকে নাট্যনীতি প্রকরণে পদাবলী, এই নাট্যনীতিটাই হচ্ছে কারণে মূল অ্যান্সার। গঠনগত দিক থেকে নাট্যনীতি, এটাই ছিল অ্যান্সার। এখন নেক্সট যে বিদ্যাপতি কোন রাজসভায় কবি ছিলেন? এটা অ্যাভেলেবেল প্রশ্ন এসেছে। তো এখানে অপশন আছে রঙ্গাসা, কৃষ্ণনগর, বিক্রমপুর, মিথিলা। আপনারা অনেকে প্রশ্নটা জানেন যে প্রশ্নটার উত্তর হবে মিথিলা। তারপরে আমরা উত্তরটা একটু দেখে নেই। মিথিলা, এর উত্তরটা হলো কি মিথিলা। বিদ্যাপতি ছিলেন মিথিলা রাজসভার কবি। রাজা শিবসিংহ তার কবি কণ্ঠাহার উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়টি বইয়ের নাম হলো পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গা বাক্য বলি, ভাবাগত ইত্যাদি। কৃষ্ণনগর রাজসভার কবি ভরতচন্দ্র রায়গুণাকর। মহাভারত কৃষ্ণচন্দ্র তাকে উপাধিটি প্রদান করেন। তার বিখ্যাত গ্রন্থগুলো হলো অন্নদামঙ্গল। আরাকানের রাজসভার কবিদের মধ্যে অন্যতম কয়েকজন হলো দৌলতীয় কাজী মরদন, করশি মাগন, ঠাকুর আলাল। নেক্সট আমরা এখন দেখে নিচ্ছি যে কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা।
এখানে লেখা আছে আত্মচরিত্র, আত্মকথা, আত্মজিজ্ঞাসা, আমার কথা। সঠিক উত্তরটা আমরা দেখে নেই যে আত্মচরিত্র। বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা ছিল আত্মপরিচিত। বাংলা গদ্যের জনক, বাংলা ও গদ্যের প্রথম জ্যোতিষ চিহ্ন ব্যবহারকারী বিদ্যাসাগর আত্মজীবনীমূলক বর্ণনা করেন। এটা সবচেয়ে আমাদের বড় হাইলাইটস। জ্যোতিষ চিহ্ন এবং ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনা করেন এবং বর্ণনাধীন আত্মসমর্পণ রচনার নাম হচ্ছে আত্মচরিত্র। এ গ্রন্থে তার শৈশবের জীবনের কথা, পিতা এবং পিতামহ মানে বাবা এবং দাদার কথা, জননীর কথা বর্ণনা করেছেন। আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ আছে, সেগুলো হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তি বিলাস, প্রভাব ভাষণ, বর্ণ পরিচয়, বোধায়, সীতার বনবাস, বজ্রবিলাস। প্রজ্ঞা সাকাত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? অ্যাভেলেবেল পরীক্ষা এসেছে। এখানে অপশন আছে প্রবন্ধ, উপন্যাস, নাটক, আত্মজীবনীমূলক। এখন আমাদের উত্তরটা দেখে নিতে হবে। সাকাত হোসেনের মতিচুর রচনা হচ্ছে প্রবন্ধ। মুসলিম নারী জাগরণের অগ্রদূত হোসেন বেগম সাকাত হোসেন রচিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে মতিচুর। এই প্রবন্ধ তার প্রথম খণ্ড প্রকাশিত হয় 1904 সালে, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1922 সালে, 2 খণ্ডে পরিচিত হয়। তার আরেকটি প্রবন্ধের নাম হচ্ছে অবরোধবাসিনী প্রবন্ধ, আর মতিচুর এটা প্রবন্ধ। তার 2টা উপন্যাস আছে, তার নাম হচ্ছে সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতা কে? এখানে অপশনে আছে লালন সাহা, হাসন রাজা, পাগলা কানাই, রাধা রমন দত্ত। তো এখানে আমরা সঠিক উত্তরটা এখন দেখে নেব। উত্তর লালন সাহা। বাউল লালন সাহা রচিত জনপ্রিয় গান আমার ঘরের চাবি পরের হাতে, খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর, আমার ঘরখানা কি বিরাজ করে, সময় গেলে সাধন হবে না। এটা হচ্ছে লালন সাহেব। আর হাসন রাজার ক্ষেত্রে বলছে যে অন্যদিকে মর্মী কবি হলেন হাসন রাজা। মর্মী কবি হাসন রাজা। তার জনপ্রিয় গান হচ্ছে লোকে বলে রে বাউলা কে বানাইলো রে, সোনা বন্দে আমারে দেওয়া বানাইলো। পাগলা কানাই ছিলেন প্রতিদ্বন্দ্বিতামূলক। এই পাগলা কানাই, এখানে আছে পাগলা কানাই, এই পাগলা কানাইয়ের জন্য গান ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক ও আধ্যাত্মিক গানের পারদর্শী। আর এবং রাধা রমন দত্ত ছিলেন ধামরাইল গানের প্রবক্তা। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? এখানে দেওয়া আছে নেকড়ে অরণ্য, শিবির থেকে বন্দি শিবির থেকে, নিষিদ্ধ লেওয়ান, প্রিয় যোদ্ধা, প্রিয়তমা। অনেকেই জানে উত্তর যেখানে বন্দি শিবির থেকে। তারপর আমরা উত্তরটা দেখে নেওয়ার চেষ্টা করি। তো এখানে উত্তর বন্দি শিবির থেকে। তো মুক্তিযুদ্ধ পটভূমিতে রচিত শামসুর রহমানের কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। এই বন্দি শিবির লেখক শামসুর রহমান। এই শামসুর রহমানের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা। আমাদের কুড়িগ্রাম জেলায় বন্দি শিবির থেকে 1972 সালে এটা প্রকাশিত করে। কাব্যের প্রতিটি কবিতা স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা আমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা তুমি রক্তের প্রাণ ধরে। আরো কয়েকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য রয়েছে, যেমন আর্তনাথের বিবর্তন লিখতেছেন ডক্টর মাজাহরুল ইসলাম এবং এর উদ্যত্ত সঙ্গে নিয়ে হাসান হাফিজুর রহমান। আমার প্রতিদিনের শব্দ সৈয়দ আলী হাসান। আর অন্যদিকে নেকড়ে অরণ্য, এবং এই নেকড়ে অরণ্য এখানে লেখা আছে অপশন নেকড়ে অরণ্য। তো এই নেকড়ে অরণ্যর লেখক হয়েছে শওকত ওসমান এবং মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস রচিত করেছেন হারুন হাবিবও রচনা করেছেন। নেক্সট, দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? অ্যাভেলেবেল প্রশ্ন পড়েছি। এখানে
লেখা আছে কলকাতা, ঢাকা, লন্ডন, মুর্শিদাবাদ। তো সঠিক উত্তরটা আমরা এখন দেখে নেব। এখানে ঢাকা, নীলদর্পণ প্রথম লেখা প্রকাশিত হয় ঢাকা থেকে। তো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি 1860 সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের মানে নীল চাষীদের অত্যাচার ও নীল চাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত হয়েছে দীনবন্ধু মিত্র নাটক। এই নাটকের প্রধান চরিত্র ছিলেন নবীন মাধব, রাইচরণ, তোরাব, গোলক বসু। আরো কয়েকটি তার নাটক আছে, নবীন তপনী, লালাবতী, জামাই, বারিক ও কামলে কামিনী। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারীর রচয়িতা কে? এখানে লেখা আছে কাজী আবুল ফজল, রশিদ করিম, হুমায়ুন কবির। তো উত্তরটা আমরা এখন দেখে নেব। উত্তরটা হলো হুমায়ুন কবির। এখানে হবে হুমায়ুন কবির। হুমায়ুন কবির হচ্ছে এখানকার রচয়িতা। তা নদী ও নারী 1945 সালে উপন্যাস রচয়িতা ও রাজনীতিবিদ ছিলেন হুমায়ুন কবির। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বাংলা কাব্য, মার্কসবাদ, শিক্ষক ও শিক্ষার্থী একটা নাম প্রবন্ধ, স্বপ্ন সাত সাথী, অষ্টাদশাংশের কাব্য। অন্যদিকে কাজী আব্দুল, এই যেখানে অপশনে আছে কাজী আব্দুল, এই কাজী আব্দুল সে রচয়িতা করেন নদীপক্ষ এবং আবুল ফজল চৌসির এবং রশিদ করে উত্তম পুরুষ। তাহলে আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে যে নদী ও নারীর রচয়িতা হয়েছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির নদী ও নারীর রচয়িতা। আর কাজী আব্দুল ওদুদ হচ্ছে নদী বক্ষ। আর আবুল ফজল রচয়িতা করছে চৌসির। আর উত্তম পুরুষ রচয়িতা করছে রশিদ করিম। বীরবল কোন লেখকের ছদ্মনাম? ভেরি ভেরি পরিচিত একটা প্রশ্ন। তো এখানে অপশনে আছে আবু ইসাক, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রমোদ নাথ বিশ, প্রথম চৌধুরী। সঠিক উত্তরটা এখন আমরা দেখে নেব। প্রথম চৌধুরী ছদ্মনাম যে বীরবলের ছদ্মনাম প্রথম চৌধুরী। বাংলা গদ্যে রচিত প্রবর্ত ও সবুজ পত্রিকা 1914 সালে প্রকাশিত সবুজ পত্রিকা। পত্রিকার সম্পাদক ছিলেন প্রথম চৌধুরী, তার ছদ্মনাম ছিলেন বীরবল। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ আছে, চার ইয়ার্কি কথা, আকুতি, গল্প গ্রন্থ, তেল নুন লোকরি, বীরবলের খাতা, নানা কথা, রায়তের কথা মানে রায়তের কথা শব্দ অর্থ হচ্ছে 1971 সালে যুদ্ধকে রায়ট বলা হয়েছে, সেই রায়টের কথা। এটা একটা প্রবন্ধ গ্রন্থ ছিল, এটা একটা ইতিহাস না, প্রবন্ধ গ্রন্থ ছিল। অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিলেন নীললোহিত ও সনাতন পাঠক। মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম ছিলেন নীললোহিত সনাতন পাঠক। মুনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি। এই মুনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি কি? তো এখানে অপশনে দেওয়া আছে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নতুন অনুবাদ। তো এখানে হচ্ছে নতুন অনুবাদ নাটক, এটা হচ্ছে কি অনুবাদ নাটক। তো এই মুনির চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টাইমিং অব দ্য শো নাটক অনুবাদ করেন মুখরা রমণী বশীকরণ নাম। এইটা উইলিয়াম শেক্সপিয়ারের, তার নাটকটা হচ্ছে দ্য টাইমিং অব দ্য শো, অনুবাদ করেন মুখরা রমণী বশীকরণ নামে। আর তার আরো দুইটা অনুবাদ করেন জর্জ ব্যানার্ড শয়ের ইউ নেভার ক্যান টেল এর অনুবাদ। অর্থাৎ কেউ কিছু বলতে পারে না, মানে কেউ কিছু বলতে পারে না, এরও নাম মুনির চৌধুরী। তারপরে আরো একটা আছে জন ওয়ালিস দ্য সিলভার বক্স এর অনুবাদ হচ্ছে রূপার কৌটা। রূপার কৌটা আরো কয়টি নাটক আছে রক্তাক্ত প্রান্ত, সিটি, কবর এবং দণ্ড কারণ্য। তো এখানে আমাদেরকে সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাটা হচ্ছে যে মুনির চৌধুরীর
যে বিদেশি যে কয়টা লেখক আছে সেটার নাম হয়ে গেছে যে মুখরা রমণী বশীকরণ, মানে ট্রান্সলেশন করছে, অনুবাদ করছে। আর কেউ কিছু বলতে পারে না, এটা হচ্ছে মনির চৌধুরী। আর রূপার কৌটা, এই তিনটা সবচেয়ে বেশি সেন্সিটিভ, আমাদেরকে মনে রাখতে হবে। চন্দ্রা চরিত্রের স্রষ্টা কে? স্রষ্টা মানে তৈরিকারক। চন্দ্রা চরিত্রের স্রষ্টাকে তৈরিকারক দেখতে হবে। তো এখানে অপশনে আছে বুদ্ধদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, সৈয়দ শামসুল হক। তো এখানে উত্তরটা দিছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন এই চন্দ্রা চরিত্রের স্রষ্টা, মানে ওই চন্দ্রা চরিত্র তৈরিকারক। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি গল্পের প্রধান চরিত্র হচ্ছে চন্দ্রা। এই শান্তি যে নামে গল্পটা আছে তার চরিত্রের নাম হয়েছে চন্দ্রা। এবং তার গল্পের ছোট গল্পের কিছু বিখ্যাত কয়েকটি চরিত্র আছে, যেমন ছুটির গল্পের চরিত্র হচ্ছে ফটিক। ছুটির গল্পের ছুটির ঘন্টা আমাদের সিনেমা আছে, কিন্তু সেটা আলাদা। রতন চরিত্র হচ্ছে পোস্টমাস্টার। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের চরিত্র ছিলেন রতন। সমাপ্তি গল্পের হলো মৃণয়। এবং নষ্টনীর গল্পের হচ্ছে চারু। এবং এক রাত্রি গল্পের চরিত্র ছিলেন সুরবালা। এক রাত্রি হচ্ছে সুরবালা। জীবিত মৃত এর চরিত্র ছিলেন কদমদিনী। আর কবলিওয়ালা হচ্ছেন রহমাদ ও খুকি। আর অপরাজিতা হচ্ছে কল্যাণী, এটা আমরা অনেক জানি, বইয়ে পড়েছি HSC-তে। আর হৈমন্তী হচ্ছে অপু। হৈমন্তী গল্পের চরিত্র হচ্ছে অপু। নেক্সট দেখা যাচ্ছে যে পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে অপশনে আছে কাজী নজরুল ইসলাম, সাদত হোসেন, সঞ্জয় চট্টোপাধ্যায়, সুধীর দত্ত। তো উত্তরটা এখন দেখে নেব। সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয় ভট্টাচার্য ছিলেন পূর্বাশা পত্রিকার সম্পাদক। কবি সাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পত্রিকা মাসিক পত্রিকা পূর্বাশা। এই পূর্বাশা ছিল কি? মাসিক পত্রিকা। পত্রিকাটি 1912 সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। পূর্বাশা পত্রিকা কুমিল্লা 32 সালে প্রকাশিত হয় কুমিল্লা থেকে। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে দৈনিক নবযুগ, যুগ্ম সম্পাদক ধূমকেতু ও লাঙ্গল। এটাও ধূমকেতু একটা পত্রিকা, লাঙ্গল একটা পত্রিকা। শাহাদত হোসেন ও সুধীরনাথ দত্ত সম্পাদিত, মানে শাহাদতের পত্রিকার নাম হচ্ছে এলান এবং সুধীর দত্তের নাম হচ্ছে পরিচয়। যদি আমি এভাবে বলতে চাই যে সুধীর দত্তের নাম হচ্ছে কি? পরিচয় পত্রিকা সম্পাদক ছিলেন পরিচয়। আর এলান ছিলেন শাহাদত, এই শাহাদত ছিলেন এলান। আর কাজী নজরুল ইসলাম, এই কাজী নজরুল ইসলাম পত্রিকাগুলোর নাম হচ্ছে দৈনিক নবযুগ। আর কাজী নজরুল আর সঞ্জয় চট্টোপাধ্যায় ছিলেন পূর্বাশা কবিতা। অনেক পরীক্ষার ক্ষেত্রে পূর্বাশার কথা শুনলে কাজী নজরুল ইসলাম, আমি অনেক পরীক্ষা দেখেছিলাম কিন্তু ওটা মিস্টেক হয়েছিল আমার। নেক্সট এখন দেখে নিচ্ছি যে কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন। মোর অপশন হরপ্রসাদ শাস্ত্রী, রামরাম বসু, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। তো এখানে অনেকেই আমরা প্রশ্নটা জানি যে উত্তরটা এখানে হবে কি? রামরাম বসু। তো আমরা উত্তরটা এখন পূর্ণাঙ্গ দেখে নেব। রামরাম বসু। তো এখানে লেখা আছে যে তৎকালীন ইংরেজ শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়ালসি কর্তৃক 1800 সালের 4 মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এখানে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে 1800 সালে উইলিয়াম ফোর্ট কলেজ প্রতিষ্ঠিত হয়, সেটাকে ভারত শাসিত গভর্নর জেনারেল লর্ড ওয়েলসি দ্বারা। তা 1801 সালে বাংলা কলেজের বিভাগ খোলা হয়। সেটা এই বাংলা কলেজে অন্যতম ছিলেন রামরাম বসু। এই রামরাম বসু অন্যতম ছিলেন। শুধু রামরাম বসু নয়, উইলিয়াম কেরিও ছিল, মৃত্যুঞ্জয় এবং বিদ্যা অলঙ্কারও ছিলেন। তার মধ্যে রামরাম বসু ছিলেন
ওখানকার শিক্ষক, উইলিয়াম ফোর্ড কলেজের শিক্ষক। রামরাম বসু রচিত দুইটি গ্রন্থ আছে, একটা নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য এবং চরিত্র ও লেভিমালা। উইলিয়াম কেরি তার রচিত গ্রন্থ দুইটি কথোপকথন এবং ইতিহাসমালা। মৃত্যুঞ্জয় বিদ্যা অলঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে 32 সিংহাসন, হিতোপদেশ রাজাবলী, আর অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন দ্বারকানাথ ঠাকুরের পুত্র। সো ভেরি ইম্পর্টেন্ট, দেবেন্দ্রনাথ হচ্ছে দ্বারকানাথ ঠাকুরের পুত্র, আর অন্যদিকে দ্বারকানাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র। এটা আমাদের অনেকেই প্রশ্নের ক্ষেত্রে একটু অবাক থাকে যে দেবেন্দ্রনাথ হচ্ছেন দ্বারকানাথ আর রবীন্দ্রনাথ হচ্ছে দ্বারকানাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম দ্বারকানাথ এবং দ্বারকানাথের বাবার নাম দেবেন্দ্রনাথ। তার আর্থিক সহযোগিতায় অক্ষর কুমার দত্তের সম্পাদক 1843 সালে তথ্য বোধনী পত্রিকাতে প্রকাশিত হয়, তথ্যবোধনীতে প্রকাশিত হয়। তো এটাকে আমি একটু মার্ক করে দেই। রবীন্দ্রের বাবার নাম হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম হচ্ছে দ্বারকানাথ। দ্বারকার বাবার নাম হচ্ছে দেবেন্দ্র। তাহলে রবি দ্বার দেবেন্দ্র ছেলে দ্বারের দেবেন্দ্র, রবীন্দ্র। নেক্সট, এখন কত সালে মেঘনাদ কাব্য প্রকাশিত হয়? এটা অ্যাভেলেবেল, অনেক জায়গায় আমরা দেখেছি। তো ওখানে অপশনে দেওয়া আছে 1860, 65, 59, 61। সঠিক উত্তরটা এখানে 1861 সালে প্রকাশিত হয়। 1861 সালে প্রকাশিত হয়। মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ কাব্য, যা 1861 সালে প্রকাশিত হয়। সংস্কৃত মহাকাব্য রামায়ণের ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে তিনি এ মহাকাব্য রচিত করেন। মানে মেঘনাদ কাব্যটাই রামায়ণের অংশ নিয়ে রচিত করা হয়, রামায়ণের অংশ নিয়ে মেঘনাদ কাব্য রচিত করেন। সেটা অবশ্য অমিত্রাক্ষ ছন্দে রচিত করেন এবং মহাকাব্যের স্বর্গ সংখ্যা 9টি, যেখানে 3 দিন 2 রাতের ঘটনা বর্ণিত রয়েছে। 3 দিন 2 রাত মানে 5। বাংলা সাহিত্যে আরো কয়েকটি কাব্য, যেমন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্য আছে বীরত্ব সংহার, নবীন চন্দ্রের সেনের বৈতরক তার কাব্যের নাম, কায়কোবাদের কাব্যের নাম মহাশ্মশান এবং সৈয়দ ইসমাইলের সিরাজির নাম স্পেন বিজয় কাব্য, হামিদ এর নাম কাশেম বধ কাব্য। তো এখানে সবচেয়ে যে বীরত্ব সংহারটা বেশি পরীক্ষায় বোঝা যায়, সেটা আছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে বীরত্ব সংহার, আর মেঘনাদ কাব্য রচিত হয়েছে সেটা রামায়ণের ক্ষুদ্র কাহিনী নিয়ে। নেক্সট লেখা, আজকে এই পর্যন্তই ছিল 38তম BCS এর আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আমি নেক্সট ভিডিওতে ইংরেজি পার্টটা নিয়ে আসব। আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওগুলো দেখবেন, আর দেখে থাকলে নেক্সট পার্টের জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। এই পর্যন্তই আজকে, অনেক অনেক ধন্যবাদ।